নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা নিতে চলেছি এটা হচ্ছে থিওরি ক্লাস, মানে টেন্সের যে ক্লাস চলছে একের পর এক। প্রথমে আমি সিম্পল প্রেজেন্ট পুরো টেন্স পুরো একদম চক আউট করে একদম কি কি টেন্স আছে, টেন্সের কটা ভাগ আছে সমস্ত দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। যদি কেউ মিস করে থাকো অবশ্যই প্লেলিস্ট যাও, প্লেলিস্টে গেলেই তোমরা ওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। টেন্সের নাম দেখতে পাবে, টেন্স টাইটেল দেওয়া আছে, সেখানে সার্চ করলেই সব পেয়ে যাবে, ঠিক আছে। পরপর সবই থাকবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা দেখেছিলাম কী জিনিস, সিম্পল পাস্ট টেন্স দেখেছিলাম। এরপরে যেটা আসছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট। আমি বলেছিলাম তোমাদের যে সিম্পলের উপরে বা ইনডেফিনিটের উপরে যে কটা আছে, মানে প্রত্যেকটা টেন্স প্রেজেন্ট, তিনটে কাল নিয়েই তো আমাদের এই জীবন, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাই না, বর্তমান অতীত ভবিষ্যৎ। তো এই তিনটে টেন্সের চারটে ভাগ বলেছিলাম। তার মধ্যে সিম্পল অথবা ইনডেফিনিট একটা আছে যেটা আমাদের চলছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রত্যেকটা টেন্সেরই বলেছি এইগুলো রয়েছে। প্রত্যেকটা টেন্সের তিনটে টেন্সের চারটে করে ভাগ। তো এই সিম্পল বা ইনডেফিনিট যেটা আছে এটা তো প্রেজেন্টেরও থাকবে, পাস্টেরও হবে, ফিউচারেও হবে। সেটাই বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে, পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে, এবারে ফিউচার ইনডেফিনিট আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা কন্টিনিউয়াসে যাব, ওরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস চলবে। তারপরে পারফেক্টে যাব, পারফেক্টও তাই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে আবার পারফেক্ট কন্টিনিউয়াসে আসবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকমভাবে চলতে থাকবে। কিন্তু ঘাবড়ানো কিছু নেই, এতগুলো টেন্স যে 12খানা, তিনটের চারটে করে ভাগ, 3 4 12টা করতে হবে এমনটি নয়। হ্যাঁ, জেনে নেওয়া উচিত, আমি সবই করাবো, কিন্তু মূলত 7খানা মনে রাখবে। 7খানা কিন্তু প্রচণ্ড কাজে লাগে, ঠিক আছে। 7খানা প্রচণ্ড তোমাদের, মানে প্র্যাকটিক্যালি বলছি, একদম পরীক্ষায় ওগুলো লাগবেই। 7-8টা করে নিলে ভালো হয়, বোঝা গেল ব্যাপারটা। মানে ভালো হয় মানে মাস্ট লাগবেই। আর সব কটা করে নিলে বলতে পারো ভালো হয়, বুঝে নেবে। আমি সবই সহজভাবে বুঝিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। একদম ইজিয়েস্ট ওয়েতে, যতটা সহজভাবে সম্ভব আমি সব বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। গ্রামার বইও বিশেষ চর্চা করার দরকার হবে না, এমনভাবেই বলছি। তোমরা খালি এটাকে প্র্যাকটিসে আনবে, মানে খালি তো থিওরি বুঝতে হবে না, প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন যাদের অসুবিধা হয় তারা ট্রান্সলেশন একটু প্র্যাকটিস করলে, বিভিন্ন টেন্সের ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে, তবে এগুলো মাথার মধ্যে গেঁথে যাবে একদম, ঠিক আছে। আর টেন্স নির্ধারণ করে কি? কাল, ক্রিয়ার কালের জন্য বলে। তো ক্রিয়া কত গুরুত্বপূর্ণ বলেছি, ক্রিয়ার ক্লাস, ভার্বের ক্লাস পার্টস স্পিচে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে, তাহলে গ্রামারের আমি বলেই থাকি সব রাস্তা ওপেন, আর না হলে সব রাস্তা অলমোস্ট বলতে পারো বন্ধ। কারণ এর থেকেই, কারণ বলেইছি তোমাদের স্টেপ বাই স্টেপ সব বেসিক্স ক্লিয়ার না হলে, ভিত মজবুত না হলে হবে না, ঠিক আছে। তো দেখো আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স অবশ্যই আলোচনা তো করছি, একদম যতটা সহজভাবে তোমাদের করানো যায়। আমার সব লেখাই আছে এখানে, যাতে সময়টা বাঁচে আমি লিখেই রেখেছি, তোমাদের জাস্ট বোঝানো, ভালো করে বোঝার চেষ্টা করো হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে। টেন্স না জানলেই টেনশন হবে, একটা কথা বলে থাকি, কিন্তু সব টেনশন আমি দূর করে দেবো। টেন্স নিয়ে যাদের যাদের টেনশন আছে বা টেন্সড হও, কাল না জানলেই কালে ধরে, একটা কথাও আছে, সেটা আমি বলে থাকি। তো দেখো ভালো করে শোনো। তো দেখো, বলেছিলাম কোনো কাজ বর্তমানে করি, আমি একবার রিভিশনও করে দিচ্ছি শর্টে, যা হয়ে গেছে টেন্স। বর্তমানে কোনো কিছু করি, আছে, হয় যদি বোঝায়, তখন তাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর ফর্মুলা কি? এর ফর্মুলা কি? ফর্মুলা তো মনের মধ্যে থাকবে, তাই না? মনের মধ্যে ফর্মুলা থাকবে। ওইসব ওই বই দেখবো বা এইসব রুলস লিখে মানে লিখে লিখে ওগুলো মুখস্থ করবো, ওই কাজ নয়। হ্যাঁ, দেখো বারে বারে, প্রয়োজনে দেখো এটাকে। এবার যত তুমি প্র্যাকটিস আনবে, আপনি মনের মধ্যে থেকে যাবে, ছবি হয়ে যাবে। মনে রাখবে V1, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ভার্ব? যে ভার্ব দরকার। 3টে ভার্ব শিখেছি, বি ভার্ব, ডু ভার্ব অথবা হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। সবই রিভিশন করে দিলাম, ঠিক আছে। তো এই গেল সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে কিছু করি, আছে, হয় বোঝায়। আর বলেছিলাম প্রতিদিনের অভ্যেস বোঝালো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আর চিরন্তন সত্য কথা বোঝালো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে। অবশ্যই এর আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কিন্তু এটা আমি শর্টে, খুবই শর্টে বলছি, ওখানে ডিটেলসে আলোচনা করেছি, ওকে। যাদের অসুবিধা আছে অবশ্যই অ্যাটেন্ড করবে, সকলেরই দেখা উচিত। নেক্সট সিম্পল পাস্ট টেন্স, বাংলায় ক্রিয়াশেষে ল বা লাম থাকলে বলেছিলাম সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। কিরকম উদাহরণ? সে করেছিল, সে গিয়েছিল, আমি খেলেছিলাম, আমি এঁকেছিলাম। দেখো লাম আসছে না বাংলা ক্রিয়াশেষে। এর বাংলায় কেন বলছি, এগুলো ধরতে সুবিধা হবে, ক্রিয়ার শেষে ল লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স। ফর্মুলা V2, আরে 1 2 হয়ে গেল। তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট টেন্স বুঝতে অসুবিধা হওয়ার কথাই নয়, একটার থেকে আর একটা সূত্র পেয়ে যাবে,
ওয়ান, এটা টু, ওয়ান ফর প্রেজেন্ট, টু ফর পাস্ট। ক্লিয়ার? থ্রি ফর ফিউচার না, কিন্তু আবারও বলছি, প্রত্যেকবারই বলি আমি, থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? আচ্ছা, তো যাই যেটা বলছিলাম, তাহলে বাংলা কেসে ল লাম, তার মানে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে সেটা সিম্পল পাস্ট টেন্স। আর একটা আমি স্পেশাল ব্যবহার বলে দিয়েছিলাম, খুবই কাজে লাগে, অতীতের অভ্যেস বোঝাতেও আর একটা ব্যবহার আছে, সেটার ফর্মুলাও করে দিয়েছিলাম, ইউজ টু দিয়ে জেনারেলি ব্যবহার হয়, সেটারও ক্লাস দেখে নেবে, সব পেয়ে যাবে। ঠিক আছে? বাংলায় ক্রিয়া শেষে ত থাকলে হ্যাবিচুয়াল পাস্ট বোঝায়, অতীতের অভ্যেস বোঝায়। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ইউজ টু বা উডের ব্যবহার আছে, প্লাস ভাবের রুট ফর্ম। রুট মানে হচ্ছে গোড়া। এই যে বি ভার্ব বলি, বিটাই তো রুট। অ্যামিজার, ওয়াজার, সালবি, এগুলো আসছে কোত্থেকে? রুট, গোড়া, বি থেকে আসছে। বোঝা গেল? হ্যাভ ভার্বের গোড়া হ্যাভ স্বয়ং নিজে, হ্যাজ গোড়া নয়, মানে হ্যাজ রুট নয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে আছে না, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এ সবের রুট যদি তোমাকে জিজ্ঞেস করে বলবে হ্যাভ। ঠিক আছে? এই জন্যই বলে হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব বলে না, হ্যাভ ভার্ব। আর ডু, শুধু ডুটাই ডু ভার্ব নয়, বলেছি সমস্ত কিছু করা, যা কিছু অ্যাকশন বোঝায়, সে ফিজিক্যালি হোক বা মানসিকভাবে হোক, চিন্তা করা, এটাও একটা অ্যাকশন ভার্ব, ডু ভার্ব। থিঙ্ক, থট, ভার্বের 3টে ফর্ম তো গ্রামার বই দিয়ে, এইটা কিন্তু পড়া দরকার। চ্যাপ্টার কনজুগেশনস একদম ইন্ডেক্স সূচিপত্রে দেখবে, কনজুগেশনস অফ ভার্বস বলে লেখা থাকবে, বা ভার্বসের চ্যাপ্টারে তোমরা এই ভার্বের 3টে ফর্ম পেয়ে যাবে। এগুলো কিন্তু পড়তে হবে, শব্দভাণ্ডার বাড়াবে। আর ডিকশনারি নিয়ে কুড়েমি করলে কিন্তু হবে না। ডিকশনারি দেখতে হবে, পার্টস অফ স্পিচ লক্ষ্য রাখতে হবে, এবং যা কিছু ইংরাজি পড়বে সেগুলো কিন্তু গ্রামাটিক্যাল দিক, শুধু কিন্তু টেক্সট বইয়ের ওই গল্প বললেই হবে না, গ্রামাটিক্যাল দিকগুলো আলোচনা করবে। কোন টেন্সে আছে, মানে ভাববে এগুলো, ভার্বগুলো কী আছে খুঁজে বার করি, কোনটা টেন্সের ঘটনা আছে সেটা ফাইনাইট ভাব, যেটা টেন্সের ঘটনা থাকবে না সেটা ইনফাইনাইট ভাব। ব্যাস, মুখে মুখে হয়ে যাবে এগুলো, মানসিকভাবে হয়ে যাবে। এইসব আলাদা করে কিচ্ছু দরকার নেই। দুটো ভাব থাকলে আগেরটা অবজেক্টিভ ভাব, পরেরটা মিস হলো। যদি অবজেক্ট নাই ট্রান্সিটিভ ভাব, অবজেক্ট না নিলে ইনট্রান্সিটিভ ভাব। ব্যাস, কিছু অসুবিধা আছে? অবজেক্ট কাকে বলে, ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায়, সবই আমি এগুলো ভয়েস চেঞ্জের ক্লাসেও করিয়েছি, প্র্যাকটিস সেশনেও ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ করাতে করাতে প্র্যাকটিসের ক্লাসগুলো তোমরা দেখবে অবশ্যই। সেখানেও আমি খুব সহজভাবে, যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে সবাই বুঝতে পারবে এরকমভাবেই কিন্তু করাই। ঠিক আছে? তো সিম্পল ফিউচার টেন্স এবারে আসি। মনে রাখবে, বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে, কি থাকলে? বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে, ক্রিয়াই কাল নির্ধারণ করে, বাংলায় ক্রিয়া শেষে যদি ব দেখো তাহলে সিম্পল ফিউচার টেন্স, ভবিষ্যতে কোনো কাজ হবে, আসছে সময় কোনো কাজ হবে। বোঝা গেল? এক্সাম্পল স্যার কি, প্রচুর উদাহরণ আছে। মনে রাখবে, ভার যত্রতত্ত্ব, আরে বি ভার্ব আর হ্যাভ ভার্ব সীমিত কয়েকটা আছে, সবাই জানো, না জানলে আমি ক্লাস, বেসিক ক্লাস আমার দেখে নেবে, সব আলোচনা করেছি। আর ডু ভার্ব অসংখ্য আছে, অসংখ্য। এই যে আমি দাঁড়িয়ে দিচ্ছি, স্ট্যান্ড, এটাও ডু ভার্ব। তোমরা দেখছো, ওয়াচ, এটাও ডু ভার্ব। যা কিছু আমরা করি, যা কিছু চলছে, যে বাতাস বইছে, ব্লো, এটাও ডু ভার্ব। মেঘ উঠছে, ফ্লাই, এটাও ডু ভার্ব। সমস্ত কিছু ভার্বস যত্রতত্র, ভার্বস করাও অত। দেখো, এই প্র্যাকটিক্যালিও যদি ভাবো, ভার্বস মানসিকভাবে এরকম ভাবো, যত্রতত্র দেখছো, ভার্বস নিয়েই তো, ক্রিয়া নিয়েই তো খেলা, সব কিছু কাজ, তাই না? ক্রিয়া আছে বলেই তো সব কিছু চলছে। তো সেইগুলো নিয়ে ভাবো, আর বাক্য নিজে নিজে বানাও, ট্রান্সলেশন হয়ে গেল। আমি ট্রান্সলেশনও করাবো, ঠিক আছে? ট্রান্সলেশনেরও আমি তোমাদের যেমনিভাবে প্র্যাকটিস সেশন করাচ্ছি একের পর এক, সবই আসবে। হ্যাঁ, তারপরেও তোমাদের ডিমান্ড অনুসারেও তোমরা কতটা চাইছো, কত তাড়াতাড়ি, সেগুলো তোমরা কমেন্টে লিখবে। অবশ্যই সেই অনুসারে আমি তোমাদের নাম্বার অফ স্টুডেন্টসের থেকে কত ডিমান্ড আসছে, কীরকম চাহিদা আসছে, কীরকম তোমরা চাইছো, কি কত দ্রুত চাইছো, কত দ্রুত আমি করাবো, সেগুলো সব কিছু তোমাদের তৎপরতার উপর নির্ভর করে। ঠিক আছে? সবই করাবো, ঠিক আছে? আমি তো সবই করাবো, একটু সময় হয়তো লাগবে, কারণ একসাথে তো সব কিছু করে দিলে হবে না, তাই না? সম্ভব নয়, সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ, আর একসাথে সবাই নিতেও পারবে না। তো যাই হোক, সবার কথা ভেবে আমাকে করতে হয়। তো সিম্পল ফিউচার টেন্স বললাম, বাংলায় ক্রিয়াসে ব থাকলে। ক্লিয়ার হয়েছে? তো বাংলায় ক্রিয়াসে ব থাকলে তো বুঝে গেলাম ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে। এবারে এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা ওইরকমভাবে মুখস্থ করার জিনিস না, একদম দেখবে, অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। দেখো আমি কি লিখেছি, দেখো এই দিকটা দেখো, এখন এই দিকটা দেখবে না, এই দিকটা দেখো, সাবজেক্ট এসইউবি। আমি কিন্তু এখন তাও লিখছি, পরে কিন্তু আরও শর্টে লিখবো, এস ফর সাবজেক্ট। এগুলো যারা আমার ক্লাস দেখো রেগুলার, তারা বুঝেই গেছো। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের রুট, ভার্ব রুট, রুট মানে গোড়া। কোন ভার্ব? 3টে ভার্ব আছে, শিখেছি বেসিক, বি, ডি, এইচ, একদম এগুলো শর্টে লিখেছি কিন্তু। বি ফর বি ভার্ব, ডি ফর ডু ভার্ব, এইচ ফর হ্যাভ ভার্ব। ক্লিয়ার? অবলিক দেয় স্ল্যাশ, যে কোনো একটা, যে ভার্ব দরকার তোমার। নিজে হওয়া বোঝালে বি ভার্ব, অধিকারে আছে বোঝালে হ্যাভ ভার্ব, কিছু করা বোঝালে ডু ভার্ব।
প্লাস রেস্ট, রেস্ট মানে বিশ্রাম নয়, এখানে রেস্ট মানে কি বাকি অংশ, একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস হতে পারে, প্রচুর অর্থ হয়, ডিকশনারি দেখবে ভালো করে। তো এই হচ্ছে ফর্মুলা। আরে ফর্মুলা তো ছাড়ো, এরকম মনে রাখো, মনে রাখবে ইংরাজি বাক্যের বেসিক গঠন তো শিখিয়েছি তোমাদের, কর্তার পরে ক্রিয়া হয়, তাই তো শিখেছি তো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট মানে এস প্লাস ভি প্লাস আর, শিখেছি। অর্থাৎ ক্রিয়াটাই তো আসল খেলা করে, ক্রিয়াই তো কাল নির্ধারণ করে, টেন্স নির্ধারণ করে, তাই না? তো মনে রাখবে সিম্পল ফিউচার টেন্সের গঠন হচ্ছে শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, যে ভার্ব দরকার, ব্যাস এটুকু মাথায় রাখবে। সাবজেক্ট তো কমন ওগুলো, তাই না? শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের রুট ফর্ম। এবার তোমাদের প্রশ্ন দেবে স্যার শ্যাল অথবা উইল, কোথায় শ্যাল বসাবো কোথায় উইল, সেটাও বলে দিই। পার্সেন্ট শিখেছি, আমি আমরা কেন্দ্রিক ফার্স্ট পার্সেন্ট, তুমি তোমরা কেন্দ্রিক সেকেন্ড পার্সেন্ট, বাকি সব থার্ড পার্সেন্ট। তো ফার্স্ট পার্সনের পরে সর্বদা, সাধারণত 90% বেশি ক্ষেত্রে বলতে পারো ইন জেনারেল শ্যাল বসে, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল বসে। মানে ফার্স্ট পার্সন আই উই এসবের পরে শ্যাল বসে, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন সি হি ইট দে, কোনো নাম, যে কোনো নাম, রাম শ্যাম যদু মধু, যে কোনো নাম, তারপরে কি হয় উইল হয়। ক্লিয়ার হয়েছে? উল্টোটাও হয় ইন কেস অফ এমফাসিস, এটা জানো, জোর দিয়ে বোঝালে উল্টোটাও হয়, মানে শ্যালের জায়গায় উইল বসবে, উইলের জায়গায় শ্যাল বসবে। তো ইন জেনারেল ব্যবহারটা বলে দিই, ফার্স্ট পার্সনের পরে শ্যাল, সেকেন্ড আর থার্ডের পরে উইল হয়, ঠিক আছে? তো কীভাবে সিম্পল ফিচারের মনে রাখবো, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, যে ভার্ব দরকার। ব্যাস, এবার এক্সাম্পল দেখো, দেখো লিখেছি হি উইল বি এ পাইলট, সাবজেক্ট, তারপরে দেখো শ্যাল বা উইলের উইল বসেছে, কেন? কারণ এই যে থার্ড পার্সন আছে, হি এর পরে হি থার্ড পার্সন, ওই জন্য উইল বসে। তারপরে এবার দেখো ভার্বের রুট কি বসেছি, বি স্বয়ং বসেছি, অ্যাম ইজ আর বসাইনি বা ওয়াজ আর বসাইনি। কেন বসালাম তোমাদের প্রশ্ন হতে পারে, বি কেন বসালাম? কারণ এই যে ফর্মুলা আছে ভার্বের রুট। এবার তোমরা বলতে স্যার হ্যাভ ভার্ব কেন বসালাম না, আবার ডু ভার্ব? আরে নিজে হওয়া বোঝাচ্ছে, সে পাইলট হবে, কে হবে? সে নিজে হবে, তো নিজে হওয়া বোঝালে বি ভার্ব আনবো, আর বি এর রুট ফর্ম তো বি স্বয়ং নিজে। ক্লিয়ার হয়েছে? হি উইল বি এ পাইলট, সেটাই বোঝাতে চাইছি, যেটা দরকার সেটাই আনতে হবে। তো তোমরা এইভাবেও মাথা রাখতে পারো, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, ফিউচার ফর্ম শ্যাল বি উইল বি। কিভাবে? আর শিখিয়েছি শ্যাল বা ফিউচার গঠন করার সহজ বুদ্ধি হচ্ছে শ্যাল বা উইলের পরে যে ভার্ব দরকার তার রুট ফর্ম। বি হলে বি স্বয়ং বসবে, হ্যাভ হলে হ্যাভ স্বয়ং বসবে, রুট তো হ্যাভ তো রুট, বি রুট, আর ডু যে ডু ভার্ব দরকার সেটা বসবে। এরকম মানসিকভাবে ভাবে, ভার্বের কোনো অভাব নেই, ওই গ্রামার বইতে যা আছে তার থেকে অনেক অধিক আছে, ঠিক আছে? ভার্বের কোনো অভাব নেই, এসব মানসিকভাবে ভাববে যতটা, এবং মনে মনে বাক্য বানাবে, ট্রান্সলেশন মনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? মানসিকভাবেই তৈরি হয়ে যাবে, ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। এইসব আর ফর্মুলা দেখতে হয় নাকি, মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। হি উইল বি এ পাইলট, সে একটা পাইলট হবে, নিজে হবে। তারপরে দেখো কি লিখেছি, উই শ্যাল হ্যাভ এ কার। তা আমি এখানে বাংলাটা বলতে চাইছি, আমাদের একটি গাড়ি হবে, মানে এখন নেই, গাড়িটা হবে, ভবিষ্যতে গাড়ি কিনবো আর কি বলতে চাইছে। তো দেখো তার জন্য অধিকারে হবে না, গাড়ি হবে মানে গাড়ি কিনবো মানে এই গাড়িটা অধিকারে হবে। তো অধিকারে হওয়া বোঝালে হ্যাভ ভার্ব হয়, শিখিয়েছি। তাহলে দেখো সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের শ্যাল বসেছে, কারণ ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সনের পরে একটু আগে বললাম শ্যাল হয়, তো শ্যাল বসেছে। তারপরে কি বসবে, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব? এই যে বি অথবা ডি অথবা এই যে ভার্ব দরকার, আমার এখানে অধিকারে আছে বোঝাচ্ছে, ওই জন্য আমি হ্যাভ বসেছি। ক্লিয়ার হয়েছে? উই শ্যাল হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি হবে। আশা করি আর কারোর বুঝতে অসুবিধার কথা নয়। তো এইভাবে মনে রাখতে পারো, হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর ফিউচার ফর্ম শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাই নাকি? মানে ফিউচার গঠন করার কোনো অসুবিধে, শ্যাল বা উইলের পরে যে ভাব দরকার তার রুট ফর্ম, হ্যাভ দরকার হ্যাভ স্বয়ং বুঝবে, অধিকারে হওয়া, আমাদের একটা বাগান হবে, উইল হ্যাভ এ গার্ডেন। উইল বসালাম কেন? কারণ জোর দিয়ে বোঝাচ্ছি। আর আধুনিক ব্যবহারে এখন উইলের ব্যবহারটা বেশি, তবে থিওরিটিক্যালি মানে গ্রামাটিক্যালি তোমাদের শ্যালের ব্যবহার করার দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? তো দেখো তারপর একটা দেখো ডু ভার্বের একটা ভার্ব, প্রত্যেকটা ভার্বে যে আমি অবলিক দিয়ে দেখিয়েছি শুধু নয়, প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিয়েছি। দে উইল গো টুগেদার, টুগেদার মানে একসাথে, তো দে সাবজেক্ট, দেখো ফর্মুলা অনুসারে সাবজেক্ট, তারপরে দেখো উইল বা শ্যালের মধ্যে উইল বসে, কারণ থার্ড পার্সন, দে থার্ড পার্সন, ওই জন্য উইল বসেছে। তারপরে ভার্বের রুট ফর্ম গো, তাই না? গোটা হচ্ছে ডু ভার্বের রুট ফর্ম, গো একটা ডু ভার্ব বলেছি, শুধু দুটাই ডু ভার্ব নয়, ডু ভার্ব অসংখ্য আছে, যত্রতত্ত্ব ডু ভার্ব, তাই না? যত্রতত্ত্ব ডু ভার্ব আছে। তো যে ভার্ব দরকার সেটা বসাবো। আমার এখানে বাংলায় করেছি আমি যে তারা একসাথে যাবে, ওই জন্য যাওয়া ইংরাজি গো, ওই জন্য গো বসেছি। গো আর গোজ দুটোই প্রেজেন্ট ফর্ম, কিন্তু গো কিন্তু রুট, গোজ নয়। এগুলো আমি কিন্তু আলোচনা বিভিন্ন সময় করেছি, গো থেকে গোজ আসছে, গোজ থেকে গো নয়। ক্লিয়ার? রুট হচ্ছে গো, এটা একটা ডু ভার্ব, ঠিক আছে? ওই জন্য এই D1 এর ফর্মুলা এলো, ঠিক আছে? এই যে ডু ভার্ব, ডি ফর ডু ভার্ব, বোঝা গেল? রুট ফর্ম কিন্তু, হ্যাঁ। তারপরে অতিরিক্ত অংশ, তাহলে তারা যাবে। তো যে ডু ভার্ব দরকার শ্যাল বা উইলের পরে বসাও,
প্রয়োজন অনুসারে তোমার সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স গঠন হয়ে গেল। তোমার যদি ডু ভার্বের প্রয়োজন হয়, তুমি বললে আমি কি বলবো খেলবো, কি বলবে আই শ্যাল প্লে। আমি লিখবো, সে লিখবে, হি উইল রাইট। দেখো মনে মনে মুখে মুখে হয়ে যাবে, হি উইল রাইট। হি থার্ড পার্সনে উইল বসালাম, আর আমি খেলবো আমি ফার্স্ট পার্সন ওই জন্য শ্যাল বসালাম। আই শ্যাল প্লে, প্লে রুট ফর্ম, রাইট রুট ফর্ম, ডু ভার্ব, এগুলো সব ক্লিয়ার হয়েছে, কারো বুঝতে অসুবিধার কথা নয়। তো এইভাবে তোমরা এই তিনটে যে ভার্ব বলেছি, তিনটে ভার্বের উপরেই ব্যবহার দেখে দিলাম। যেমনিভাবে আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সও তিনটে ভার্ব বি অথবা ডু অথবা হ্যাভের আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিয়েছি, এখানেও ঠিক সেরকমভাবে দেখিয়ে দিলাম। আশা করি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, প্রত্যেকটাই ভবিষ্যৎ বোঝাচ্ছে। দেখো সে পাইলট হবে, আমাদের গাড়ি হবে, তারা একসাথে যাবে। বাংলায় ক্রিয়া শেষে ব আসছে না, বা ভবিষ্যতে কিছু বোঝাচ্ছে না, হবে ব আসছে। দেখো প্রত্যেকটাতে ব বাংলায় ক্রিয়া শেষে আসছে। ঠিক আছে, সহজভাবে বোঝাতে পারলাম। লাস্ট যেটা আমি এখানে এবারে দেখো এই দিকটা দেখো, এইখানটা এগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে কিন্তু। হ্যাঁ, নেক্সট দেখো যেটা আসছে এখানে, খুব আমি একটা বলেছিলাম তোমাদের, এটা যেই সিম্পলের উপরে বা ইনডেফিনাইটের উপরে প্রত্যেকটা হয়ে যাবে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, মানে ইনডেফিনাইটের সিরিজটা যেই হয়ে যাবে, তখন আমি এদের তুলনামূলক একটা ভাবে বাক্য উদাহরণের মাধ্যমে তুলনা করে বুঝিয়ে দেবো। সেটাই এখানে করেছি। দেখো দেখো এখানে আমি ভার্বগুলো লিখেছি। দেখো সাবজেক্ট, এস ফর সাবজেক্ট শর্টে লিখেছি হি। দেখো প্রথমে দেখো V1 প্লেস, এস কেন হয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা নিয়ম আছে, শিখিয়েছি টেন্সের ক্লাসে, দেখে নেবে যারা জানো না। সাবজেক্ট যদি আরেকবার বলে দিই, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু ভার্বের শেষে এস বাই ইএস হয়, সেই জন্য ডু ভার্বটার শেষে এস হয়েছে। কোথায় এস হবে কোথায় ইএস হবে সেটাও আমি আলোচনা ওই ক্লাসে কিন্তু করেছি, অবশ্যই সেটা দেখবেন। হি প্লেস, সে খেলে ফুটবল। ফুটবল হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। কেন কর্ম? কর্ম কাকে বলে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায়। তাই এখানে সে খেলে কি, এই যে খেলে ক্রিয়া, কিছু কাজ করা বোঝাচ্ছে। ক্রিয়া নয় ভার্ব, কি ভার্ব? ডু ভার্ব। কিছু করা বোঝালে অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব বলে। শুধু ডুটাই ডু ভার্ব নয়, বারবার বলেছি। ডুইং ভার্বও বলে, টু ডু ভার্বও বলে, অনেক নাম আছে। তো ডু ভার্ব শর্টে আমি বলছি। তো সে খেলে কি না ফুটবল, তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট। দেখো তলায় ফর্মুলাটাও লিখে দিয়েছি, V1 প্লেস, V1 হয়েছে না ভার্বের প্রেজেন্ট, ওয়ান ফর প্রেজেন্ট, ভি ফর ভার্ব, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ফর্মুলা ক্লিয়ার হয়েছে। আমার ডু ভার্বের ব্যবহার দেখানোর ইচ্ছা হয়েছে তাই আমি ডু ভার্বের ব্যবহার দেখিয়েছি। তোমার ইচ্ছা হলে তুমি বি ভার্ব দিয়ে করতে পারো, হ্যাভ ভার্ব দিয়ে করতে পারো, সে তো আমি ওই ক্লাসে দেখিয়ে দিয়েছি সব কটার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের, যেরকম এখানে দেখালাম ফিউচারে, ঠিক আছে, ওই ক্লাসগুলো দেখিয়েছি। তো এখানে আমি ডু ভার্ব দিয়ে দেখাচ্ছি, তার কারণ নেক্সট ক্লাস ভয়েসের নেব, সেইখানের ভিত তৈরি করে রাখছি এটার মাধ্যমে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। নেক্সট দেখো V2 করেছি। দেখো প্লেট জাস্ট পাস্ট ফর্ম করেছি, প্লেট। প্লেট তিনটে ভার্বের তিনটে ফর্ম তো জানতে হবে। প্লেট পাস্ট ফর্ম সবাই জানো, প্লেড ইডি যুক্ত হয়। হি প্লেড ফুটবল। বাংলা কেসে ল লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স শিখেছি না, সে খেলেছিল কি ফুটবল। ঠিক আছে, তো V1 থেকে V2 হয়ে গেল, টু মানে পাস্ট ফর্ম হয়ে গেল। নেক্সট যেটা আসছে দেখো এখানে দেখেছি, দেখো তোমরা এক্ষুনি এই ফিউচার টেন্স শেখালাম, সিম্পল ফিউচার টেন্স সহজেই বুঝতে পারবে। দেখো হি উইল প্লে ফুটবল, এই অ্যারোগুলো দিয়েছি কেন বুঝতে পারছো তো, এইভাবে আসছে ওই জন্য, ঠিক আছে। হি উইল প্লে ফুটবল, সে খেলবে কি ফুটবল। তাহলে ফর্মুলা সাবজেক্ট, তারপরে দেখো শ্যাল বা উইলের পরে উইল বসলো, মানে সাবজেক্টের পরে উইল থার্ড পার্সন যেহেতু ওই জন্য উইল বসেছে। কেন উইল বসেছে বোঝা গেছে, কারণ থার্ড পার্সন আছে। তারপরে ভার্বের রুট ফর্ম বসে, দেখো এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ সুন্দর দেখে গেছে। তো ভার্বের রুট ফর্ম, প্লে তো স্বয়ং রুট ফর্মই নিচে, তাই না, প্লে তো আবার অন্য কোথা থেকে আসছে না, প্লেটাই রুট ফর্ম। যে ডু ভার্বে বলেছি প্রেজেন্ট ফর্মটা জেনারেলি রুট ফর্ম হয়, তবে এস যুক্তটা নয়, এস বা ইএস যুক্ত যে প্রেজেন্ট ফর্ম হয় ওটা কিন্তু রুট ফর্ম নয়। ক্লিয়ার হয়েছে ডু ভার্বের ক্ষেত্রে এটা। আর বি ভার্বের ক্ষেত্রে কিন্তু তার প্রেজেন্ট ফর্মই রুট ফর্ম নয়, অ্যাম ইজ আর রুট ফর্ম নয়, বি স্বয়ং রুট ফর্ম, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ রুট ফর্ম। ক্লিয়ার, যাই হোক হি উইল প্লে হোয়াট, সে খেলবে কি না ফুটবল, অবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, তো তুলনামূলকভাবে আমি বোঝাতে পারলাম কিভাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার কাজ করছে। একটা ভার্ব দিয়ে বুঝিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্লে, প্লেড, উইল প্লে। সে খেলে ফুটবল, সে খেলেছিল ফুটবল, সে খেলবে ফুটবল। সে খেলে ফুটবল বর্তমানে কিছু করা হয় বোঝায়, সে খেলেছিল ফুটবল অতীতে কোনো কাজ হয়েছিল বোঝায়, সে খেলবে ফুটবল ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায়। দেখো আমি যেভাবে সহজভাবে বলেছি সব তোমাদের পরিষ্কার হয়ে যাওয়ার কথা, সবাই বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমি যে ফর্মুলা তো লিখেছি তলায় তলায় V1 V2, এর তলায় কি লিখেছি,
এটা তো বলবে, তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো সিম্পল ফিউচার, তাহলে এইটা কেন লিখেননি, শ্যাল বা উইলের পরে ভাবের রুট, এটা আবার কি ফর্মুলা? ঘাবড়ানো কিছু নেই, আলাদা কিছু নেই, এটার থেকেও আমি সহজে আরো করে দিয়েছি। কি মনে রাখবে, সিম্পল ফিউচার টেন্সের গঠন কি, শ্যাল বা উইলের পরে ভাবের রুট ফর্ম। আমি ভার্বটাই খালি বলছি, কারণ সাবজেক্ট ফাবজেক্ট বাকি অংশ তো কমন ব্যাপার, ক্রিয়ারই তো খেলা, তাই না? তো শ্যাল বা উইলের পরে ভাবের রুট ফর্ম। আরে বাবা, শ্যাল আর উইলটা কি, এটাও আমি বলেছি বিভিন্ন সময়। শ্যাল বা উইলটা কি, এ তো মোডাল, একটা মোডাল অক্সারি ভাব না? অক্সারি ক্লাস যখন নেব, প্লে লিস্টে লক্ষ্য রাখবে, সেখানে মোডালেরও আমি ক্লাস নেবো, সবই নেবো, ঠিক আছে? তো শ্যাল বা উইল একটা মোডাল অক্সারি ভাব, আর মোডালের পরে সর্বদা কি বসে জেনে নাও, একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, ভার্বের রুট ফর্ম বসে। কোন ভার্ব? যে ভার্ব তোমার দরকার। সে বি হলে বি স্বয়ং বসবে, হ্যাভ হলে হ্যাভ স্বয়ং বসবে, ডু হলে ডু স্বয়ং বসবে। যে ভার্ব তার রুট ফর্ম বসবে, যে ভার্ব দরকার। তো হি উইল প্লে ফুটবল, ঠিক আছে? তো উইলটা একটা মোডাল, ওর জন্য এটা শর্টে লিখেছি, কিন্তু এখন থেকে শর্টে লিখবো, শর্টেই বুঝতে হবে কিন্তু, হ্যাঁ? কারণ এখানে বড় করে লিখে দিয়েছি আমি প্রথমবার বলে, কারণ ওগুলো লিখলে সময় নষ্ট, জায়গাও নষ্ট। এম ফর মোডাল, দেখো তলায় লিখে দিচ্ছি, মোডাল MODAL। ভি আর মানে ভার্ব রুট, ভি ফর ভার্ব, আর ফর রুট, ভার্বের গোড়া। তাহলে উইলের পর ভার্বের গোড়া বসেছে, এম ফর ভি, এম প্লাস ভি আর। খুব সহজভাবে মনে রাখতে পারবে সিম্পল ফিউচার টেন্সের গঠন, তাই না? মোডালের পরে ভার্ব, কোন মোডাল? শ্যাল বা উইল, তারপরে ভার্বের রুট ফর্ম। ক্লিয়ার? তো আশা করি তোমাদের পুরো এটা বোঝাতে পারলাম খুব সুন্দরভাবে। সিম্পল ফিউচার টেন্স তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমি এরপরে তোমাদের কন্টিনিউয়াসের ক্লাসটা নেবই, কন্টিনিউয়াসের সিরিজটা শেষ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে আবার আসবে। এইভাবে চলতে থাকবে। এর সাথে সাথে আমি এটা বললাম তোমাদের, এটা বুঝতে সুবিধা হবে, এইটা দিয়েই আমি ভয়েস চেঞ্জে তোমাদের শেখাবো কীভাবে ভয়েস চেঞ্জটা কাজ করবে, ঠিক আছে? এবারে ভয়েসের ক্লাস তোমরা লক্ষ্য রাখবে, আমি আপলোড করলেই পেয়ে যাবে, প্লে লিস্টে সব লক্ষ্য করবে, ভয়েস সার্চ করলেই পেয়ে যাবে, সেখানে দেখতেই পাবে, ভয়েস ওপেন করলেই সিরিজ পরপর সব ক্লাস থাকবে। তো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার তো হয়ে গেল। এই তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ আমি দিয়ে শুরু করব, ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দিয়ে শুরু করবো। তো এই তিনটে টেন্সেরই তো আলটিমেটলি আলাদা কিছু নয়, এই ভয়েস আলাদা কিছু নয়, কিন্তু টেন্সেরই একটা টেন্সকে দুভাবে বলতে পারো প্রকাশ করা যায়, দুটো রূপে প্রকাশ করা যায়, একটা অ্যাক্টিভলি, একটা প্যাসিভলি। বেশিরভাগ টেন্সকে, হ্যাঁ, কিছু কিছু টেন্স আছে, আমি এগুলো যখন টেন্স কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতে পারবে যেগুলো প্যাসিভ ভয়েস হয় না, কয়েকটা আছে, ঠিক আছে, 2-1টা আছে। তো সেগুলো তো জানতেই পারবে। আর জেনারেলি কী হয়, একটা বাক্যর টেন্স যেটারই হোক না কেন, সেটার দুটো ভয়েস হয়, একটা অ্যাক্টিভলি প্রকাশ করা যেতে পারে, একটা প্যাসিভলি। তো এইগুলো আমি তোমাদের যা শেখালাম টেন্স, এগুলো অ্যাক্টিভলি হয়েছে, এটাই অ্যাক্টিভ ভয়েস হয়ে গেছে, ভয়েসে অলরেডি ঢুকে গেছি আমরা। তো ভয়েস কী জিনিস সমস্ত ডেফিনেশনই বলেছি, সব কিছু ক্লিয়ার করে দেবো, এবং এইগুলোর ভয়েস চেঞ্জ আমি সলভ করে দেখাবো কীভাবে কাজ করছে। ফর্মুলা ওসব তো নামেই, ওগুলো জাস্ট দেখা, ওগুলো প্র্যাকটিস করলেই সব মনের মধ্যে গেঁথে যাবে, ছবির মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইলো। বন্ধুদের মধ্যে অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই বেনিফিটেড হতে পারে, উপকৃত হতে পারে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত রইলো। থ্যাংক ইউ। ওকে।